আচ্ছা, প্রিভিয়াস ক্লাসে আমরা কোলিনার্জিক রিসেপ্টরস এন্ড কোলিনার্জিক ড্রাগস পড়লাম। আজকে আমরা পড়ব কোলিনার্জিক রিসেপ্টর ব্লকার্স। আচ্ছা, কোলিনার্জিক receptor blockers or anticholinergic drugs or parasympatholytic drugs, that means synonym, এগুলো এভাবে আসে, প্যারাসিম্প্যাথোলাইটিক অথবা অ্যান্টিকোলিনার্জিক, অথবা তোমাদেরকে শুধু দিতে পারে অ্যান্টি মাস্কারিনিক। তোমাদের অ্যান্টি মাস্কারিনিকটাই বেশি ইম্পর্টেন্ট অ্যান্টিনিকোটিনিকের চাইতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে what are the anticholinergic drugs? These are the drugs which block the action of acetylcholine. Acetylcholineের অ্যাকশনটাকে কি করবে? ব্লক করবে on of autonomic effectors. অটোনমিক যে ইফেক্টরস গুলো আছে, দ্যাট মিন্স রিসেপ্টরস হতে পারে অথবা নার্ভ এন্ডিংস হতে পারে, and on কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বাই ব্লকিং কোলিনার্জিক রিসেপ্টরস। ব্লকিং কোলিনার্জিক রিসেপ্টরস, ঠিক আছে? তাহলে তারা হচ্ছে কোলিনার্জিক রিসেপ্টর ব্লকার্স এন্ড কি করবে? প্রিভেন্ট দি অ্যাকশন অফ অ্যাসিটাইলকোলিন টু অ্যাক্ট অন দিস রিসেপ্টরস। তাহলে অ্যাসিটাইলকোলিন যে অ্যাকশন গুলো প্রডিউস করতো সেগুলো আর হবে না, ঠিক আছে? তাহলে এখন আসো ক্যাটাগরাইজ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। এটা তোমাদের রিটেনের কোশ্চেন, ক্যাটাগরাইজ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। তো অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসকে আমরা ক্লাসিফাই করি দুইটা ব্রড হেডিং এ, একটা হচ্ছে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস আর একটা হচ্ছে অ্যান্টি নিকোটিনিক ড্রাগস। কেন? কারণ হচ্ছে আমাদের রিসেপ্টর হচ্ছে দুই ধরনের। আমরা জানি যে কোলিনার্জিক রিসেপ্টর দুই ধরনের, কি কি? মাস্কারিনিক রিসেপ্টরস এন্ড নিকোটিনিক রিসেপ্টরস। সো তাহলে ব্লকার্স যদি হয় তাহলে হবে মাস্কারিনিক রিসেপ্টর ব্লকার্স এন্ড নিকোটিনিক রিসেপ্টর ব্লকার্স। আচ্ছা, নিকোটিনিক অ্যান্টিনিকোটিনিক ড্রাগস যেগুলো, সেগুলোকে আবার সাবডিভাইডেড করা যায় ইনটু গ্যাংলিয়ন ব্লকার্স এন্ড নিউরোমাস্কুলার ব্লকার্স। গ্যাংলিয়ন ব্লকার্স এন্ড নিউরোমাস্কুলার ব্লকার্স। কেন আমরা গ্যাংলিয়ন ব্লকার্স আবার আলাদা করলাম? কারণ আমরা জানি নিকোটিনিক রিসেপ্টর দুই ধরনের। এক ধরনের রিসেপ্টর কোথায় থাকে? অটোনমিক গ্যাংলিয়াতে থাকে, অ্যাড্রিনাল মেডুলাতে থাকে, আর আরেকটা কোথায় থাকে? নিউরোমাস্কুলার জাংশনে থাকে। এই জন্য তাদেরকে আবার দুই ভাগে ভাগ করা হলো। মাস্কারিনিক রিসেপ্টরও কিন্তু তিন ধরনের, তাই না? মাস্কারিনিক M1, M2, M3, কিন্তু তারা সবাই মাস্কারিনিক রিসেপ্টর। দ্যাটস ওয়াই তাদেরকে একটা ব্রড হেডিং এ বলা হয় যে অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস। কিন্তু অ্যান্টি নিকোটিনিক দুই জায়গায় যেহেতু দুইভাবে কাজ করে, একটা হচ্ছে অটোনমিক গ্যাংলিয়াতে কাজ করতেছে, সেটা একটা সম্পূর্ণ আলাদা এরিয়া, আরেকটা হচ্ছে স্কেলিটাল মাসেলের নিউরোমাস্কুলার জাংশন, যেটা সম্পূর্ণই আলাদা। এই জন্য তাদেরকে আবার দুইটা সাবডিভিশন করা হয়েছে। তো গ্যাংলিয়ন ব্লকার্স যেগুলো, দিস আর নট ইউজড ক্লিনিক্যালি, ঠিক আছে? গ্যাংলিয়ন ব্লকার্স আর নট ইউজড ক্লিনিক্যালি, কিন্তু এর মধ্যে তোমাদের কিছু নাম জানতে হবে, এখানে নাম দেওয়া নাই। নাম কি? ট্রাইমেটাফেন। ট্রাইমেটাফেন, এই একটা ড্রাগের নাম তোমরা জানবা, ট্রাইমেটাফেন। আর অ্যান্টি নিকোটিনিক যেটা নিউরোমাস্কুলার ব্লকার্স, সেগুলো কি? দে আর অলসো নোন অ্যাজ স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্টস। স্কেলিটাল মাসেল রিল্যাক্সেন্টস হিসেবে অথবা নিউরোমাস্কুলার ব্লকার্স হিসেবে পরিচিত, যেটা তোমাদের একটা আলাদা টপিকই আছে, যেটা আমরা পরে তোমাদেরকে পড়াই। হ্যাঁ, তাহলে গ্যাংলিয়ন ব্লকার্স আর নিউরোমাস্কুলার ব্লকার্স, অ্যামং দেম গ্যাংলিয়ন ব্লকার্স আর নট ইউজ ক্লিনিক্যালি। তাদের একটা মাত্র ড্রাগের নাম তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে ট্রাইমেটাফেন, ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসো অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস। এখন আসো অ্যান্টি মাস্কারিনিক ড্রাগসকে আমরা কিভাবে ক্লাসিফাই করি। ক্যাটাগরাইজ অ্যান্টি মাস্কারিনিক ড্রাগস, এটা যদি তোমাদের ব্রড হেডিং এ এভাবে আসে তাহলে কিন্তু এভাবে লিখতে হবে, হ্যাঁ, যে they are classified into according to their sources, ঠিক আছে? according to their sources কি কি আছে? ন্যাচারাল অ্যালকালয়েডস, সেমি সিনথেটিক ডেরিভেটিভস এন্ড সিনথেটিক। সিনথেটিক গুলোই আমরা জানি সাধারণত, এগুলোকে আমরা কি বলি? অ্যাট্রোপিন সাবস্টিটিউট বলা হয়। হ্যাঁ, তাহলে ক্লাসিফিকেশনের মধ্যে কি কি আছে? ন্যাচারাল অ্যালকালয়েডস, সেমি সিনথেটিক ডেরিভেটিভস এন্ড সিনথেটিক। তো ন্যাচারাল অ্যালকালয়েডস এর মধ্যে কি কি আছে? অ্যাট্রোপিন, হায়োসিন। অ্যাট্রোপিন, হায়োসিন। সেমি সিনথেটিক ডেরিভেটিভস এর মধ্যে আছে হোমাট্রোপিন, হায়োসিন এন বিউটাইল ব্রোমাইড। সেমি সিনথেটিক ডেরিভেটিভস এর মধ্যে আছে হোমাট্রোপিন, হায়োসিন এন বিউটাইল ব্রোমাইড, ঠিক আছে? আচ্ছা, সিনথেটিক ডেরিভেটিভস এর মধ্যে কি আছে? যেগুলো which are also known as atropine substitute, যেটা তোমাদের মানে ইয়ার কোশ্চেন, রিটেনের কোশ্চেন, যে atropine substitute, সেগুলোকে আমরা বলি সিনথেটিক ডেরিভেটিভস, যেগুলো আমরা পরিচিত কি? atropine substitute নামে। কি কি আছে? টপিকামাইড, সাইক্লোপেন্টোলেট, গ্লাইকোপাইরোলেট, পাইরেনজেপিন, টেলেনজেপিন। These are
called atropine substitute. এই পর্যন্ত কি বুঝতে কোনো অসুবিধা আছে? নো ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাই যে অ্যাট্রোপিনটা কি জিনিস এটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে, কারণ এখান থেকে তোমাদের ভাইভাতে কোশ্চেন জিজ্ঞেস করে, প্লাস হচ্ছে কিছু কোশ্চেনের অ্যান্সার। যেমন অ্যাট্রোপিনটা কিন্তু আমরা ক্লিনিক্যালি খুব বেশি ইউজ করি না, হ্যাঁ, কেন সেটা এখানেই তোমার অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা, অ্যাট্রোপিনটা কি? অ্যাট্রোপিনটা হচ্ছে ইট ইজ এ ন্যাচারাল অ্যালকোলয়েড। একটু আগে আমি বললাম যে ইট ইজ এ ন্যাচারাল অ্যালকোলয়েড। এটার সোর্স কি? অ্যাট্রোপা বেলাডোনা আর ধতুরা স্ট্রোমোনিয়াম। তোমরা ধুতরার ফুল চিনো তাই না? ধুতরার ফুল অথবা অ্যাট্রোপা বেলাডোনা, এই দুইটা জায়গা থেকে আমরা কি পাই? অ্যাট্রোপিনটা পাই। ঠিক আছে, ইট ইজ এ ন্যাচারাল অ্যালকোলয়েড। ওকে, আচ্ছা, এটার ফার্মাকোলজিক্যাল প্রপার্টিটা কি? ইট ইজ এ টারশিয়ারি অ্যামাইন। টারশিয়ারি অ্যামাইন তোমরা এর আগেও পড়েছো যে ফাইসোস্টিগমিন। It was also a tertiary amine which was also obtained naturally. হ্যাঁ, তো অ্যাট্রোপিনটা কি? ফাইসোস্টিগমিনেরই কিন্তু উল্টা জিনিস। হ্যাঁ, তাহলে অ্যাট্রোপিনটা আমরা কোথা থেকে পাচ্ছি? ন্যাচারালি পাচ্ছি ফ্রম ধুতুরা স্ট্রোমোনিয়াম and Atropa belladonna. It is a tertiary amine. Tertiary amine যেহেতু এটা কি করতে পারবে? It can cross blood-brain barrier. হ্যাঁ, and it is also well absorbed from GI tract. এটার মেইন প্রবলেমটা কি দেখো, এটার ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 7 to 10 days। অনেক লম্বা অ্যাকশন তাই না? 7 to 10 days। আর এটা স্পেসিফিক অ্যান্টিডোট কোনটা? ফাইসোস্টিগমিন। দেখো তোমার এদের দুজনের স্ট্রাকচার কিন্তু সিমিলার তাই না? এরা টারশিয়ারি অ্যামাইন, দুইটাই কি করতে পারে? ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার। সো ফাইসোস্টিগমিন যদি কোলিনার্জিক অ্যাগনিস্ট হয়, অ্যাট্রোপিনটা হচ্ছে কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট। হ্যাঁ, এই জন্য স্পেসিফিক অ্যান্টিডোট হিসেবে কিন্তু ফাইসোস্টিগমিনটা ইউজ করা হয়। ঠিক আছে, পাইলোকার্পিন কিন্তু অ্যান্টিডোট না। কোনটা অ্যান্টিডোট? ফাইসোস্টিগমিন ইজ দ্য অ্যান্টিডোট অফ অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন যখন পয়জনিং হয় তখন আমরা কোনটা ইউজ করি? ফাইসোস্টিগমিন। এটা মনে রাখবা। হ্যাঁ, তাহলে অ্যাট্রোপিনের স্পেসিফিক কিছু ফিচার্স, যেমন অ্যাট্রোপিনটা হচ্ছে একটা টারশিয়ারি অ্যামাইন, ইট ক্যান ক্রস ব্লাড ব্রেন ব্যারিয়ার, ইট ইজ ওয়েল অ্যাবজর্বড ফ্রম জিআই ট্র্যাক্ট and its duration of action is very long. এটা হচ্ছে 7 to 10 days. আর স্পেসিফিক অ্যান্টিডোট অফ অ্যাট্রোপিন ইজ ফাইসোস্টিগমিন। যেহেতু ডিউরেশন অফ অ্যাকশন অনেক লং, এজন্য আমরা এটা ইউজুয়ালি ক্লিনিক্যাল ইউজ করি না, কিছু স্পেসিফিক ইন্ডিকেশন ছাড়া। ঠিক আছে, আচ্ছা, এখন আসো হোয়াট আর দ্য অ্যাট্রোপিন সাবস্টিটিউট। এটা তোমাদের রিটেনের খুব পেট কোশ্চেন, এটা তোমাদের অল্টারনেটিভলি দিতে থাকে, রেগুলারে দেয় আর না হলে ইরেগুলারে দেয়। তো কি কি কোশ্চেনটা কি এখানে আসে? যে ক্যাটাগরাইজ অ্যাট্রোপিন সাবস্টিটিউট অ্যাকর্ডিং টু দেয়ার ক্লিনিক্যাল ইউজেস। ক্যাটাগরাইজ অ্যাট্রোপিন সাবস্টিটিউট অ্যাকর্ডিং টু দেয়ার ক্লিনিক্যাল ইউজেস, এটাতে 2 অথবা 2.5 মার্কস থাকে। ঠিক আছে, সেটার সাথে একটা আলাদা আরেকটা কোশ্চেনের একটা ছোট্ট একটা কোশ্চেন হয়তো তোমাদের এটার সাথে লাগাই দিবে। ঠিক আছে, যেমন ধরো এটার সাথে হয়তো দিয়ে দিতে পারে রাইট ডাউন দি ক্লিনিক্যাল ইউজেস অফ অনলি অ্যাট্রোপিন, অথবা দিতে পারে রাইট ডাউন দি অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যাট্রোপিন। ঠিক আছে, এভাবে করে আরেকটা ছোট্ট একটা ল্যাজ লাগাই দিল। আচ্ছা, এখন আসো যে কিভাবে আমরা অ্যাট্রোপিন সাবস্টিটিউটকে ক্যাটাগরাইজ করি। আচ্ছা, অ্যাকর্ডিং টু ক্লিনিক্যাল ইউজ, তাহলে ক্লিনিক্যাল ইউজের উপর ভিত্তি করে এদেরকে ক্যাটাগরাইজ করা হয়েছে। লাইক অ্যাট্রোপিন লাইক মিড্রিয়াটিক্স। মিড্রিয়াটিক্স মানে কি? যে চোখের পিউপিলকে ডাইলেট করে। ঠিক আছে, তাহলে অ্যাট্রোপিন লাইক মিড্রিয়াটিক্স কি কি আছে এটার মধ্যে? হোমাট্রোপিন, ট্রপিকামাইড, সাইক্লোপেন্টোলেট। হোমাট্রোপিন, টপিকামাইড, সাইক্লোপেন্টোলেট। হোমাট্রোপিনটা এদের মধ্যে ডিউরেশন অফ অ্যাকশন একটু লং, টপিকামাইড, সাইক্লোপেন্টোলেট এদের হোমাট্রোপিনের চেয়ে একটু কম। হোমাট্রোপিনের প্রায় 24 আওয়ার্স এর মতো থাকে, অন্যগুলোর 6 to 10 আওয়ার্স এর মতো। ঠিক আছে, আচ্ছা, এটা কোথায় আমরা ইউজ করি? এদেরকে সাধারণত আমরা ডায়াগনস্টিক এন্ড থেরাপিউটিক ইউজ আছে কিছু। ডায়াগনস্টিক পারপাসটা কি? টু টেস্ট এরর অফ রিফ্র্যাকশন। এরর অফ রিফ্র্যাকশন দেখার জন্য আমরা কি করি? আমরা এই ড্রাগগুলো ইউজ করি। ঠিক আছে, টপিকামাইডটা ইউজ করা হয় মিড্রিয়াটিক হিসেবে এন্ড সাইক্লোপ্লেজিক হিসেবে। অ্যাট্রোপিন দিলে অসুবিধা কি হবে বলো তো? অ্যাট্রোপিন দিলে অসুবিধা হবে, যেহেতু এটা 7 থেকে 10 দিন, তাহলে তোমার 7 থেকে 10 দিনই তোমার কি হয়ে থাকবে? প্যারাপ্লেজিয়া, মানে প্যারালাইসিস হয়ে থাকবে তোমার সিলিয়ারি মাসল গুলা। এই জন্য এত লং টাইম যদি তোমার থাকে তাহলে তো তোমার অসুবিধা হয়ে যাবে, তুমি তো চোখে ঠিক মতো দেখতে পারবা না। সো তোমার টু টেস্ট এরর অফ রিফ্র্যাকশন, এই জন্য আমাদের কি দরকার? শুধু শর্ট ডিউরেশন অফ অ্যাকশন যে ড্রাগগুলো সেগুলো দরকার, যাতে আমরা শুধু খালি
এরর অফ রিফ্লেকশনটাকে টেস্ট করতে পারি ডায়াগনস্টিক পারপাসে। দ্যাটস ওয়াই আমরা কোনটা ইউজ করছি এখানে, ট্রপিকামাইড, যেটা এইগুলোর মধ্যে শর্ট ডিউরেশন অফ অ্যাকশন। ইট ইজ ইউজড অ্যাজ মিড্রাটিক অ্যান্ড অলসো সাইক্লোপ্লেজিক, ঠিক আছে, সাইক্লোপ্লেজিক হিসেবে ইউজ করা হয়। আচ্ছা, এখন আসো যে থেরাপিউটিক ইউজ কি আছে এদের। যে মিড্রাটিক্স গুলো ডায়াগনস্টিক পারপাস আমরা জানলাম, টু টেস্ট এরর অফ রিফ্র্যাকশন। আর থেরাপিউটিক পারপাসটা কি, এদের মধ্যে হোমাটোপিন, যেটা হোমাটোপিনটা কি কিসের জন্য ইউজ করা হয়, টু প্রিভেন্ট সাইনিকিয়া। সাইনিকিয়া মানে কি, সাইনিকিয়া মানে হচ্ছে অ্যাডহেশন, ঠিক আছে, অ্যাডহেশন। তোমার যে কোনো আয়ের যে ইনফ্লামেটরি কন্ডিশন গুলো আছে তাতে কি হতে পারে, অ্যাডহেশন হয়ে যেতে পারে, একটা সারফেস আরেকটা সারফেসের সাথে লেগে যাওয়াকে আমরা কি বলি, সেটাকে বলি অ্যাডহেশন। এই অ্যাডহেশনটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি ইউজ করি, হোমাটোপিন, টু প্রিভেন্ট সাইনিকিয়া ফর্মেশন ইন কেস অফ ইউভিআইটিস, আইরাইটিস, আইরাইডোসাইক্লাইটিস। আইরাইটিস, আইরাইডোসাইক্লাইটিস এগুলো কি, দিস আর দি ইনফ্লামেটরি কন্ডিশনস অফ আই, ঠিক আছে, ইনফ্লামেটরি কন্ডিশনস অফ আই। এই সমস্ত জায়গাতে আমরা কোনটা ইউজ করছি, হোমাটোপিন, ঠিক আছে। এ পর্যন্ত কি বুঝতে অসুবিধা আছে? No, ma'am. আচ্ছা, অ্যাট্রোপিন লাইক অ্যান্টিস্পাজমোটিক। অ্যান্টিস্পাজমোটিক মানে কি, স্পাজম কমানো, ঠিক আছে। অ্যান্টি মানে বিপরীত, তাই তো, অ্যান্টি মানে বিপরীত, আর স্পাজম, স্পাজমটাকে কমানোর জন্য আমরা ইউজ করি অ্যাট্রোপিন লাইক অ্যান্টিস্পাজমোটিক ড্রাগস। আমরা কি জানি, আমরা তো, তোমরা পড়ছো যে কোলিনার্জিক ড্রাগস গুলো কি করে, কোলিনার্জিক ড্রাগস গুলো মাসেলটাকে কন্ট্রাকশন করে, তাই না, কন্ট্রাকশন করে পেরিস্টালসিস বাড়ায় দেয়। তাহলে কি হতে পারে, অসুবিধা কি হতে পারে, অ্যাডভার্স ইফেক্ট অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে, তাই না। তো যেখানে যেখানে আমাদের কোলিনার্জিক রিসেপ্টর স্টিমুলেটেড হয় সেই সমস্ত জায়গায় অ্যাবডোমিনাল ক্র্যাম্প হতে পারে। আচ্ছা, ওয়েট এ বিট, একটু ঝামেলা হয়ে গেছে, এক মিনিট। সরি, আচ্ছা, অ্যাট্রোপিন লাইক অ্যান্টিস্পাজমোটিক কি কি আছে, হায়াসিন এন বিউটাইল ব্রোমাইড, অক্সিফেনোনিয়াম গ্লাইকোপাইরোলেট। These are the antispasmodic drugs. কিসের জন্য আমরা ইউজ করি, টু রিডিউস স্পাজম অফ জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। তারপর ধরো তোমার জিআইটি কলিক, যে কোনো অ্যাবডোমিনাল পেইন অথবা ক্র্যাম্পস যদি হয় তখন আমরা কি দেই, অ্যান্টিস্পাজমোটিক ড্রাগস গুলো দিই, ঠিক আছে। এছাড়া কোথায় দিতে পারি, রেনাল কলিক, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, এই সমস্ত জায়গায় আমরা কি ইউজ করি, অ্যান্টিস্পাজমোটিক ড্রাগস, ঠিক আছে। নেক্সট আসো অ্যাট্রোপিন লাইক অ্যান্টিসিক্রেটরি। আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন কি করে, তোমার গ্যাস্ট্রিক গ্ল্যান্ডের সিক্রেশন বাড়ায় দেয়। যে কোনো এক্সোক্রাইন গ্ল্যান্ডস, যে তোমাদের সুইট গ্ল্যান্ড, সালাইভারি গ্ল্যান্ড, তারপর ল্যাক্রিমাল গ্ল্যান্ডস, তারপরে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেল, সবখান থেকে কি করবে, সিক্রেশন বাড়ায় দিবে। তাহলে গ্যাস্ট্রিক প্যারাইটাল সেলসের সিক্রেশন যদি বেড়ে যায় তাহলে কি বাড়বে, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশন বেড়ে যাবে, তাই না। তাহলে যদি আমি অ্যাট্রোপিন দিই তাহলে কি করবে, ইট অ্যাক্টস লাইক অ্যান্টিসিক্রেটরি, তাহলে ডিক্রিজ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, ঠিক আছে। তাহলে কি কি ড্রাগ ইউজ করি আমরা, পাইরেনজেপিন, টেলেনজেপিন, পাইরেনজেপিন, টেলেনজেপিন, দিস আর দি অ্যান্টিসিক্রেটরি ড্রাগস, অ্যাট্রোপিন লাইক অ্যান্টিসিক্রেটরি ড্রাগস। ক্লিনিক্যাল ইউজ কোথায়, পেপটিক আলসার ডিজিজ, টু রিডিউস হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, ঠিক আছে। আচ্ছা, তারপর আসো অ্যাট্রোপিন লাইক ব্রঙ্কোডাইলেটরস। আমরা জানি ব্রঙ্কাল স্মুথ মাসেলে যে M3 রিসেপ্টর থাকে সে কি করে, ব্রঙ্কাল মাসেলকে কন্ট্রাকশন করে। তাহলে সাসেপ্টেবল ইন্ডিভিজুয়াল যাদের ব্রঙ্কিয়াল অ্যাজমা আছে তাদের কি করবে, ব্রঙ্কিয়াল অ্যাজমাকে অ্যাগ্রাভেট করবে, তাই না, ব্রঙ্কো কনস্ট্রিকশন করবে। তো অ্যাট্রোপিন লাইক ব্রঙ্কোডাইলেটরস কিছু আছে, যেমন ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, ট্রাইট্রোপিয়াম ব্রোমাইড। এগুলো আমরা কোথায় ইউজ করি, ব্রঙ্কিয়াল অ্যাজমাতে ইউজ করি অ্যাজ এ প্রোফাইলেকটিক, to prevent কি bronchoconstriction, to prevent bronchoconstriction. They are more effective in COPD মানে chronic obstructive pulmonary disease, যেখানে breathlessness আরো বেশি হয়। এই সমস্ত জায়গাতে আমরা অ্যাট্রোপিন লাইক ব্রঙ্কোডাইলেটরস ইউজ করি। তারা কি করবে, ব্রঙ্কিয়াল স্মুথ মাসেলের কন্ট্রাকশনটাকে প্রিভেন্ট করবে এবং অল টাইপস অফ ব্রঙ্কিয়াল সিক্রেশনকে কি করবে, দে রিডিউস ব্রঙ্কিয়াল সিক্রেশন অ্যান্ড ইনহিবিট ব্রঙ্কোকনস্ট্রিকশন,
ঠিক আছে, ব্রঙ্কো ডাইলেটেশন হবে, তাই তো? এর জন্য তাদেরকে আমরা ইউজ করতেছি কোথায়, ব্রঙ্কিয়াল অ্যাজমা, এন্ড দে আর অলসো মোর ইফেক্টিভ ইন কেস অফ সিওপিডি। আচ্ছা, আর কোথায় ইউজ করা যায়? আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাট্রোপিন লাইক অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগস। অ্যাট্রোপিন লাইক অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগস অলরেডি বোধহয় তোমাদের সিএনএস পড়ানো হয়ে গেছে। তোমরা জানো যে পার্কিনসনিজমটা কি জিনিস? পার্কিনসনিজমটা হচ্ছে ইট অকার্স ডিউ টু ইমব্যালেন্স বিটুইন ডোপামিন এন্ড অ্যাসিটাইলকোলিন, তাই না? অ্যাসিটাইলকোলিনের এক্সাজারেশন হয়, ডোপামিনটা কমে যায়, হ্যাঁ, ডোপামিন রিসেপ্টরগুলো ডিস্ট্রাকশন হয়ে যায়, যার কারণে ডোপামিনের সিক্রেশন কমে যায়। আর অ্যাসিটাইলকোলিন কি হয়, অ্যাসিটাইলকোলিনের সিক্রেশনটা তখন বেশি হয়, এক্সাজারেটেড থাকে, তখন পার্কিনসনিজম হয়, ঠিক আছে? পার্কিনসনিজমটা কি একটা মোটর ডিসফাংশন হয়, তাই তো, বডিতে। তো অ্যাট্রোপিন লাইক অ্যান্টি পার্কিনসোনিয়ান, সেখানে যেহেতু এরা কি অ্যাসিটাইলকোলিনের সিক্রেশনটাকে কমায়, তাই আমরা অ্যাট্রোপিন লাইক অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগস, যেগুলো কি করবে, মাসকারেনিক রিসেপ্টরগুলোকে ব্লক করে দিবে। ব্লক করে দিলে কি হবে, অ্যাসিটাইলকোলিনের সিক্রেশন কমে যাবে, তাই না? তাহলে এই ড্রাগগুলো আমরা কি হিসেবে ইউজ করি, অ্যাজ অ্যান অ্যাডজুভেন্ট। আমাদের অ্যাডজুভেন্ট ড্রাগ হিসেবে আমরা ইউজ করি, যাতে অ্যাসিটাইলকোলিনের অ্যাকশনটাকে আমরা একটু কমাতে পারি। হ্যাঁ, অ্যাডজুভেন্ট কেন? কারণ হচ্ছে মেইন ড্রাগস কোনগুলো? আমরা জানি যে পার্কিনসনিজমে আমরা মেইন ড্রাগ হিসেবে ইউজ করি লিভোডোপা, যেটা ডোপামিনকে কি করবে, ডোপামিন রিসেপ্টরকে স্টিমুলেট করে ডোপামিনের সিক্রেশনটাকে বাড়ায় দিবে, ঠিক আছে? তাহলে কি হবে, অ্যাসিটাইলকোলিন আর ডোপামিনের মধ্যে ব্যালেন্স তৈরি হলে তখন হচ্ছে আমাদের মোটর ফাংশনগুলো কোঅর্ডিনেটেড হবে এবং তখন ঠিক মতো কাজ করবে। আর আমরা তখন কি করি, অ্যাডজুভেন্ট ড্রাগ হিসেবে আমরা অ্যাসিটাইলকোলিনের সিক্রেশনটাকে ইনহিবিট করার জন্য কি দিচ্ছি, অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। এগুলোকে আমরা কি বলি, অ্যাট্রোপিন লাইক অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগস, ঠিক আছে? তাহলে এদের কি ইউজ, ক্লিনিক্যাল ইউজ, দে আর অফেন ইউজড অ্যাজ অ্যাডজুভেন্ট ড্রাগ। অ্যাডজুভেন্ট ড্রাগ মানে কি, একটা কম্বিনেশন ড্রাগ আমরা অ্যাড করি, তাই না? মেইন ড্রাগের সাথে আরেকটা ড্রাগ যেটাকে ইউজ করি, সেটাকে আমরা বলতেছি অ্যাডজুভেন্ট ড্রাগ for Parkinsonism, and they are also used in drug induced Parkinsonism. কিছু কিছু ড্রাগ আছে যারা কি করে, পার্কিনসনিজমকে স্টিমুলেট করে, হ্যাঁ, ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম বলা হয় এগুলো। হ্যাঁ, তারা কি করে, তোমার ডোপামিন সিক্রেশন কমায় দিলে তখন কি হয়, অ্যাসিটাইলকোলিনের এক্সাজারেশন হয়, তারা ডোপামিন সিক্রেশনকে ব্লক করে কাজ করে। যেমন এরকম একটা ড্রাগ কি আছে, ক্লোরপ্রোমাজিন। ক্লোরপ্রোমাজিন দিলে কি হয়, তোমার পার্কিনসনিজম হয়, পার্কিনসনিজম লাইক ইফেক্ট প্রডিউস হয়। কেন? কারণ হচ্ছে সে ডোপামিনের রিসেপ্টরকে ব্লক করে কাজ করে, তাই না? তখন অটোমেটিক কি হয়, তখন পার্কিনসনিজম ডেভেলপ করে। সো আমরা দুইটা জায়গায় এটা ইউজ করি, একটা হচ্ছে দে আর ইউজড অ্যাজ অ্যাডজুভেন্ট ড্রাগ ইন পার্কিনসনিজম এন্ড অলসো ইন ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম। তাহলে এই পর্যন্ত কি তোমরা পড়া বুঝতে পেরেছো? জি ম্যাম। ওকে, আচ্ছা, এখন আসো, হোয়াট আর দি ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ অ্যাট্রোপিন। খুবই ইজি, জাস্ট তোমরা কি করবা, অ্যাসিটাইলকোলিন যখন পড়বা তার পাশে অ্যাট্রোপিনটা রাখবা, দুইটাকে পাশাপাশি রাখবা, রেখে অ্যাসিটাইলকোলিন যা যা করবে অ্যাট্রোপিন ঠিক তার উল্টা উল্টাগুলো করবে। তোমরা জাস্ট এই কথাটাই মনে রাখবা যে অ্যাসিটাইলকোলিন সিবিএসই কি করতো, সিবিএসই কি করে, সিবিএসএ অ্যাসিটাইলকোলিন হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন কমায় দেয়, তাই না? M2 রিসেপ্টরকে স্টিমুলেট করে। অ্যাট্রোপিন যখন দিব তাহলে সে কি করবে, M2 রিসেপ্টরকে ব্লক করে দিবে। ব্লক করলে কি হবে, হার্ট রেট, ফোর্স অফ কন্ট্রাকশন বেড়ে যাবে। তখন কি হবে, মেইনলি যেটা হয় ট্যাকিকার্ডিয়া। অ্যাট্রোপিন কি করে, ট্যাকিকার্ডিয়া করে, ঠিক আছে? তাহলে ইনিশিয়ালি যখন লোয়ার ডোজে তুমি যদি অ্যাট্রোপিন দাও, তখন কি হয়, তোমার প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়, হয়ে একটা ব্র্যাডিকার্ডিয়া হয়, ফলোড বাই ট্যাকিকার্ডিয়া। তখন কেন হবে ট্যাকিকার্ডিয়া, ডিউ টু এন্টি মাসকারেনিক অ্যাকশন। যেহেতু তোমার মাসকারিন রিসেপ্টর অলরেডি ব্লক হয়ে গেছে, তখন সে কি করবে, ট্যাকিকার্ডিয়া করবে। তোমাদের ওই ইনিশিয়াল ব্র্যাডিকার্ডিয়া তোমাদের মনে না রাখলে, ওটা মনেই রাখবা না, কোনো দরকার নাই। তোমরা শুধু খালি খেয়াল করবা যে হ্যাঁ, আমার মাসকারিনিক রিসেপ্টর ব্লক হয়েছে, আমি এখানে কি ইফেক্ট পাবো, ট্যাকিকার্ডিয়া পাবো, ইনক্রিজ হার্ট রেট, ঠিক আছে? আচ্ছা, এখন আসো নেক্সট, স্মুথ মাসেল। স্মুথ মাসেলস গুলোতে কি করবে? আমরা জানি যে অ্যাসিটাইলকোলিন কি করে, সব স্মুথ মাসেল গুলোকে কি করবে, কন্ট্রাকশন করবে, তাই না? কন্ট্রাকশন করবে, জিআইটি তে বলো, লাংসে বলো। আর তাহলে অ্যাট্রোপিন কি করবে, ঠিক তার উল্টাটা করবে, সবগুলোকে রিল্যাক্স করবে। জিআইটি তে কি করবে, রিডাকশন অফ টোন এন্ড পেরিস্টালসিস। এখানে আমাদের কি হবে,
টোন এবং পেরিস্টালসিসটাকে কমায় দিচ্ছে, তাই না? তাহলে আমরা একটা অ্যান্টিস্পাজমোটিক ইফেক্ট পাবো, সেই সাথে আরেকটা কি হবে, তোমার অ্যাসিটাইলকোলিন কি করতো, তোমার ডায়রিয়া করতো, অ্যাট্রোপিন কি করবে, কনস্টিপেশন করবে, তাই না? অ্যাট্রোপিন করবে কনস্টিপেশন, ঠিক আছে। তারপরে লাংসে কি হবে, লাংসে অ্যাসিটাইলকোলিন কি করতেছিল, মাসল কন্ট্রাকশন করে ব্রঙ্কো কনস্ট্রিকশন করছিল, তাহলে অ্যাট্রোপিন কি করবে, যেহেতু এটা M3 রিসেপ্টরকে ব্লক করে দিচ্ছে, ব্লক করলে কি হবে, রিল্যাক্সেশন অফ দি ব্রঙ্কিয়াল স্মুথ মাসল, আলটিমেটলি লিডস টু ব্রঙ্কো ডাইলেটেশন, ঠিক আছে। আচ্ছা, ব্লাডারের স্মুথ মাসলে কি করবে, টেট্রাসোর মাসলকে রিল্যাক্স করে দিবে, হ্যাঁ, মাসল রিল্যাক্স করে হয়ে যাবে, তখন কি হবে, আর স্ফিংটারটা কন্ট্রাকশন হবে, ঠিক উল্টাটা, ওখানে কি হয়েছিল, মাসল কন্ট্রাকশন হয়েছিল, স্ফিংটার রিল্যাক্সেশন হয়েছিল, যার কারণে কি হয়েছিল, ইউরিনারি ইনকন্টিনেন্স অ্যাসিটাইলকোলিন করেছিল, তাই না? অ্যাট্রোপিন কি করবে, ঠিক তার উল্টা কাজ করবে, রিল্যাক্সেশন অফ টেট্রাসোর মাসল, কন্ট্রাকশন অফ স্ফিংটার, যার কারণে কি হবে, ইউরিনারি রিটেনশন। তাহলে কি কি পেলাম, একটা পেলাম জিআইটি স্মুথ মাসল রিল্যাক্স করে দিল, তাহলে কি হচ্ছে, টোন এন্ড পেরিস্টালসিস কমে গেল, একটা হচ্ছে অ্যান্টিস্পাজমোটিক ইফেক্ট, প্লাস হচ্ছে আমরা কি পাচ্ছি, কনস্টিপেশন, ঠিক আছে। তারপরে ব্রঙ্কাল স্মুথ মাসলকে রিল্যাক্স করে দিল, ব্রঙ্কো ডাইলেটেশন হলো, ব্লাডারে কি হলো, রিল্যাক্সেশন অফ টেট্রাসোর মাসল, তাহলে কি হবে, ইউরিনারি রিটেনশন হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো এক্সোক্রাইন গ্ল্যান্ডসে কি হবে, এক্সোক্রাইন গ্ল্যান্ডসে তোমার অ্যাসিটাইলকোলিন কি করে সমস্ত গ্ল্যান্ডসের সিক্রেশন গুলো বাড়ায় দেয়, এখন তুমি কি করো, তুমি এটাকে ব্লক করে দাও, রিসেপ্টর ব্লক হয়ে গেলে গ্ল্যান্ডস গুলোর সিক্রেশন কি হবে, সব কমে যাবে, ঠিক আছে। ডিক্রিজ সিক্রেশন অফ অল টাইপস অফ exocrine glands, তাহলে কি হবে, ডিক্রিজ সালাইভেশন, ডিক্রিজ ল্যাক্রিমেশন, ডিক্রিজ সোয়েটিং, ডিক্রিজ ব্রঙ্কিয়াল সিক্রেশন, তাহলে 4 ধরনের সিক্রেশন কমে গেল। সালাইভেশন যখন কমে যায় তখন কি হয়, সেটাকে আমরা বলবো ড্রাই মাউথ, ঠিক আছে, ড্রাই মাউথ। ল্যাক্রিমাল সিক্রেশন কমে গেল, ড্রাই আই, ড্রাই আই তখন এটাকে বলা হয় ড্রাই স্যান্ডি আই, হ্যাঁ, রেড হয়ে যায়, স্যান্ডি হয়ে যায়, মনে যেন চোখের মধ্যে বালি আটকে আছে, এরকম একটা ফিলিংস হয়। সোয়েটিং ডিক্রিজ করছে, তখন কি হবে, স্কিনটা ড্রাই হয়ে যাবে, তারপরে স্কিনের টেম্পারেচার অনেক বেড়ে যাবে, হাইপারথার্মিয়া বলা হয়। অ্যাট্রোপিন দেওয়ার পরে এটাকে বলা হয় অ্যাট্রোপিন ফিভার, অ্যাট্রোপিন ফিভার, তোমার টেম্পারেচার 105 106 পর্যন্ত হয়ে যেতে পারে, হ্যাঁ, এটাকে অ্যাট্রোপিন ফিভার বলা হয়। আচ্ছা, এখন দেখো যে ল্যাক্রিমাল গ্ল্যান্ডসের সিক্রেশন কমে গেল, আর আইতে কি করবে, আনইকুয়াল সাইজ পিউপিল, কেন, তুমি যখন অ্যাট্রোপিন দিবা, অ্যাট্রোপিন তো তুমি বাইরে থেকে দিচ্ছ, সো যেই আইতে তুমি অ্যাট্রোপিন দিবা, সেই আয়ের কি হবে, পিউপিলটা ডাইলেট হবে, আরেক সাইডের পিউপিলের তো কোনো অসুবিধা নাই, তুমি আরেক সাইডে তো দাও নাই, দুইটা একসাথে কখনোই হবে না, হ্যাঁ, তুমি যেই আইতে দিবা সেই আইতেই তুমি এফেক্টটা পাবা, তাহলে আনইকুয়াল সাইজ পিউপিল হয়ে যাবে, ঠিক আছে, একটা দেখা যাবে যে একটা ডাইলেট হয়ে গেছে, আরেকটা নর্মাল আছে, তুমি যেটাতে ইউজ করো নাই অ্যাট্রোপিন সেটা নর্মালি থাকবে, আর পিউপিল কি হয়ে যায়, ইট বিকামস আনরেসপন্সিভ, কেন আনরেসপন্সিভ, কারণ হচ্ছে তোমার আশেপাশের সিলিয়ারি মাসল কি হয়ে যাবে, রিল্যাক্সড হয়ে যাবে না, প্যারালাইজড হয়ে যাবে, সো এটা আনরেসপন্সিভ পিউপিল হয়ে যাবে। আর কি হচ্ছে, ল্যাক্রিমাল সিক্রেশন কমে যাওয়াতে, এটা আগেই বললাম যে ড্রাই স্যান্ডি আই হবে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত কি ফার্মাকোলজিক্যাল ইফেক্ট বুঝতে পারছো? জি ম্যাম। ওকে, আচ্ছা, এখন আসো অকুলার ইফেক্টস অফ অ্যাট্রোপিন, এটা তোমাদের আরেকটা কোশ্চেন, যে তোমাদের অকুলার ইফেক্টস অফ পাইলোকার্পিনটাই বেশি তোমাদের কোশ্চেন দেয় রিটেনে, মাঝে মধ্যে অকুলার ইফেক্টস অফ অ্যাট্রোপিনও দেয়, হ্যাঁ, আমাদের সময় এগুলো বেশি দিত, তোমাদের সময় এখন একটু কম দেয়, তোমাদেরকে পাইলোকার্পিনের ইফেক্টটাই বেশি দেয়, কিন্তু অ্যাট্রোপিনটা কেন জরুরি, কারণ এটা তোমাদের গ্লুকোমেটাস আইতে কি করবে, ইন্ট্রাঅকুলার প্রেসারটাকে বাড়ায় দিবে, সো ইট ইজ ইম্পর্টেন্ট, এবং এটা এই জন্য মাঝে মধ্যে রিটেনের কোশ্চেন দেয়। আচ্ছা, আর মিড্রাইসিস কিভাবে করে, এটা তো তোমাদেরকে জিজ্ঞেস করবেই, হ্যাঁ, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখো যে অ্যাট্রোপিনের প্রথমে দিলেই তোমার কি ইফেক্ট আমরা পাবো, সেটা হচ্ছে মিড্রাইসিস, কেন, অ্যাট্রোপিন ব্লকস মাস্কারিনিক রিসেপ্টর অফ দি সার্কুলার মাসল, সার্কুলার আইরিসের তোমার দুই ধরনের মাসল থাকে, একটা রেডিয়াল মাসল, আরেকটা কি সার্কুলার মাসল, ঠিক আছে, সার্কুলার মাসলটা থাকে ভিতরের দিকে, আরেকটা আর রেডিয়াল মাসল যেটা, সেটা থাকে হচ্ছে বাইরের দিকে, রেডিয়াল মাসল অফ আইরিস। তো এই দুইটার কন্ট্রাকশন আর ডাইলেটেশনের জন্য কিন্তু পিউপিলের সাইজটা কি হবে, ছোট হবে, বড় হবে, ঠিক আছে। তাহলে অ্যাট্রোপিন ব্লকস
M3 receptor of circular muscle of iris, ঠিক আছে। কিন্তু দেখো সার্কুলার মাসলটা কি হলো তোমার, তখন কি হবে, সার্কুলার মাসলটা প্যারালাইজড হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তোমার যে রেডিয়াল মাসল যেটা আছে আইরিসের, সেটা কিন্তু আনএফেক্টেড আছে, ওটাতে কিন্তু কোনো অসুবিধা নাই। তাহলে সেই রেডিয়াল মাসলটা কি হবে, রেডিয়াল মাসলের যে সিম্প্যাথেটিক সাপ্লাইটা থাকে সেটা আনঅপোজ থাকার কারণে রেডিয়াল মাসল কি হবে, কন্ট্রাকশন হবে। রেডিয়াল মাসলটা কি হবে, কন্ট্রাকশন হবে। কিসের জন্য, ডিউ টু সিম্প্যাথেটিক স্টিমুলেশন। ওকে, তো সিম্প্যাথেটিক স্টিমুলেশনের জন্য রেডিয়াল মাসলটা কি হচ্ছে, কন্ট্রাকশন হচ্ছে। সিম্প্যাথেটিকে কন্ট্রাকশন কেন হয়, কারণ ওখানে কি থাকে, আলফা 1 রিসেপ্টর, আলফা 1 রিসেপ্টর which is responsible for contraction of radial muscle of iris। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি হচ্ছে, তাহলে রেডিয়াল মাসলটা কিরকম থাকে, ফ্যান শেপ থাকে। এরপরের এটা দেখো, এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, ছবিটা খেয়াল করো। এই যে তোমাদের এটা হচ্ছে পিউপিল, এটা হচ্ছে পিউপিল, ঠিক আছে। এই পিউপিলের চারপাশে এটা কি, এটা হচ্ছে সার্কুলার মাসল, ঠিক আছে। সার্কুলার মাসলটা যদি কন্ট্রাকশন হয়, পিউপিলটা কি হবে, ছোট হয়ে যাবে, স্কুইজ করবে, কারণ এটা কিরকম, এটা সার্কেল, তাই না, সার্কেলের মতো। সার্কুলার মাসলটা, সার্কুলার মাসলটা পুরো সার্কেলের মতো, যখন এটা কন্ট্রাকশন হবে কি হবে, পিউপিলটা ছোট হয়ে যাবে। আর রেডিয়াল মাসলটা দেখো, রেডিয়াল মাসলটা হচ্ছে ফ্যান শেপড, ফ্যানের মতো, হ্যাঁ, ফ্যান শেপ। রেডিয়াল মাসলটা যখন কন্ট্রাকশন হবে, তখন মাসলটা কোন দিকে যাবে, মাসলটা দূরের দিকে, এই দিকে কন্ট্রাকশনটা হবে, ঠিক আছে, বাইরের দিকে কন্ট্রাকশন হবে। তাহলে কি হবে, পিউপিলটা বড় হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা কি বুঝতে পারছো ছবিটা দেখে? জি ম্যাম। ওকে, তাহলে এই জন্য রেডিয়াল মাসল যখন কন্ট্রাকশন হবে তখন কি হয়ে যাবে, ইট কজেস ডাইলেটেশন অফ দি পিউপিল। অ্যাজ সার্কুলার মাসলটা কি হলো, সার্কুলার মাসলে যে M3 রিসেপ্টর ছিল সেটা ব্লক হয়ে গেছে, সেটা সার্কুলার মাসলটা রিল্যাক্স হয়ে গেছে, ওটার কোনো রেসপন্স থাকবে না। এর জন্য চারপাশে যে রেডিয়াল মাসলটা ছিল ওটাতে সিম্প্যাথেটিক সাপ্লাইটা আনঅপোজ থাকার কারণে রেডিয়াল মাসলটা কন্ট্রাক্ট করবে, তখন কি হবে, আইয়ের মিড্রাসিস, দ্যাট মিন্স ডাইলেটেশন অফ দি পিউপিল। ওকে, আচ্ছা, নেক্সট আসো, কি করবে, ইনক্রিজ ইন্ট্রাঅকুলার প্রেসার ইন গ্লুকোম্যাটাস আই। গ্লুকোম্যাটাস আই, দ্যাট মিন্স হচ্ছে যে কোনো সাসেপ্টিবল পেশেন্ট যাদের গ্লুকোমা আছে তাদের ক্ষেত্রে যদি আমরা অ্যাট্রোপিন ইউজ করি তাহলে এটা কি করবে, তাদের গ্লুকোমা বাড়ায় দিতে পারে। হ্যাঁ, নট ইন নর্মাল ইন্ডিভিজুয়াল, ওকে, নট ইন নর্মাল ইন্ডিভিজুয়াল, ইন কেস অফ গ্লুকোম্যাটাস আই। কেন, ডিউ টু ডাইলেটেশন অফ আইরিস, আইরিসটা কি হচ্ছে, ডাইলেটেশন হয়ে যায় এবং তার সাসপেন্সরি লিগামেন্ট গুলো কি হয়ে যাবে, বিকামস প্যারালাইজড। এবং সাসপেন্সরি লিগামেন্টটা যখন প্যারালাইজ হয়ে যায়, ইট কজেস ব্লকেজ অফ ড্রেনেজ অফ ইন্ট্রাঅকুলার ফ্লুইড ফ্রম দ্য অ্যাঙ্গেল অফ এন্টেরো চেম্বার। ওখানে কি থাকে, ক্যানেল অফ স্লেম থাকে না, ক্যানেল অফ স্লেম দুটার উপর দিয়ে কি হবে, সাসপেন্সরি লিগামেন্টটা প্যারালাইজ হয়ে তাকে ঢেকে দিবে, যার কারণে কি হবে, অ্যাঙ্গেল অফ এন্টেরো চেম্বার দিয়ে যে ইন্ট্রাঅকুলার ফ্লুইডটা যাওয়া আসা করতো সেটা ড্রেনেজটা ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে তখন কি হবে, তখন আর তোমার অ্যাকুয়াস হিউমার যেটা সেটা আর ড্রেন করতে পারবে না, হ্যাঁ, এটা চলাচল করতে পারবে না, তখন কি হবে, এটা জমা হতে থাকবে এন্টেরো চেম্বারে, অ্যাকুয়াস হিউমারটা জমা হয়ে তখন কি হবে, ইন্ট্রাঅকুলার প্রেসারটা বেড়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসো সাইক্লোপ্লেজিয়া। হোয়াট ডু ইউ মিন বাই সাইক্লোপ্লেজিয়া? সাইক্লোপ্লেজিয়া মিন্স লস অফ অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন, ঠিক আছে, লস অফ অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন। আমরা কি জানি যে অ্যাসিটাইলকোলিন কি করে, আমাদের অ্যাকোমোডেশন করে ফর নিয়ার ভিশনের জন্য। আমি যখন অ্যাট্রোপিন দিব এটা কি করবে, সেই অ্যাকশনটাকে সে ব্লক করে দিবে, তাহলে কি হবে, লস অফ অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন, ঠিক আছে। তো এটা কিভাবে করতেছে, আমরা জানি অ্যাসিটাইলকোলিন কি করে, তোমার সিলিয়ারি মাসল অফ আইরিসটাকে কি করছে, স্টিমুলেট করে কন্ট্রাকশন করতেছে, তাই তো। আর অ্যাট্রোপিন দিলে কি করবে, সে তো M3 রিসেপ্টরকে ব্লক করবে, ব্লক করলে কি হবে, রিল্যাক্সেশন অফ দি সিলিয়ারি মাসল অফ আইরিস, ঠিক আছে, রিল্যাক্সেশন অফ দি সিলিয়ারি মাসল অফ আইরিস। তো সাসপেন্সরি লিগামেন্টটা যখন তোমার ইয়েটা কন্ট্রাকশন হয়, আইরিসের মাসল কন্ট্রাকশন হয়, তখন সাসপেন্সরি লিগামেন্টটা কি হয়, লুজ হয়ে সামনের দিকে চলে আসে। আর যখন সিলিয়ারি মাসল অফ আইরিসটা রিল্যাক্সড হয়ে যায় তখন সাসপেন্সরি লিগামেন্টটা কি হয়ে যাবে, চারপাশ দিয়ে টাইট হয়ে যাবে, ঠিক আছে। এবং কি হবে, তোমার লেন্সের যে কার্ভেচারটা থাকে সেটা কি করে, ডিক্রিজ করবে। লেন্সের কার্ভেচারটা ডিক্রিজ করবে, তাহলে কি হবে, লেন্স বিকামস কনকেভ, ঠিক আছে।
লেন্স বিকাম কনকেভ, লেন্সটা কনকেভ হয়ে যাবে। কনকেভ হলে কি হবে, তোমার ফোকাল লেন্থ বেড়ে যাবে না, লেন্সের ফোকাল লেন্থটা বেড়ে যাবে। তো ফোকাল লেন্থ বেড়ে যাবে তখন তাহলে আলটিমেটলি কি হবে, ইট কজেস লস অফ অ্যাকোমোডেশন ফর নিয়ার ভিশন। ঠিক আছে, খুবই ইজি। তাহলে অ্যাট্রোপিন কি করতেছে, ইট কজেস রিল্যাক্সেশন অফ দি সিলিয়ারি মাসল অফ আইরিস। আইরিসের সিলিয়ারি মাসলটা কন্ট্রাকশন হলে সাসপেন্সরি লিগামেন্টটা ঢিলা হয়ে যায়, আর যদি রিল্যাক্সেশন হয় তখন সাসপেন্সরি লিগামেন্ট বিকামস টাইট। টাইট হয়ে গেলে তখন কি হবে, লেন্সের কার্ভেচার যেটা সেটা কমে আসবে, কমে গেলে লেন্স বিকামস কনকেভ। কনকেভ হয়ে গেলে কি হয়, ফোকাল লেন্থ will be increased. Focal length increase করলে কি হবে, loss of accommodation for near vision. তাহলে এই পর্যন্ত কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। এখন আসো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট ডাউন দি ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। এটা তোমাদেরকে এভাবে দিতে পারে, মেনশন দি ইন্ডিকেশনস অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস, অথবা এখানে অবলিক দিয়ে দিয়ে কোশ্চেন থাকে মেনশন দি ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যাট্রোপিন, হ্যাঁ, অথবা এরকম থাকতে পারে অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট। হ্যাঁ, অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট হলে তো তোমরা ওই যে ওখান থেকে তোমরা সব লিখে ফেলতে পারবা। আরেকটা আসে মেনশন দি ক্লিনিক্যাল ইউজেস অফ অনলি অ্যাট্রোপিন, অনলি অ্যাট্রোপিন। তাহলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস যদি বলে তাহলে কিন্তু ব্রড হেডিং এ সবগুলো চলে আসবে, তখন সবগুলা লিখবা। ঠিক আছে, যদি তোমাদের বলে অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট, তাহলে অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউটে আমি তোমাদেরকে প্রিভিয়াসলি যেভাবে ক্লিনিক্যাল ইউজগুলো লিখে দিছি, হ্যাঁ, সেই ক্লিনিক্যাল ইউজগুলো ওখান থেকে লিখে দিবা। আর যদি বলে ক্লিনিক্যাল ইউজেস অফ অনলি অ্যাট্রোপিন, তাহলে সেটার আলাদা স্লাইড আছে, এটা পরে দেখাচ্ছি। ঠিক আছে, তাহলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস বলে সবগুলো লিখতে হবে। হ্যাঁ, তোমরা খেয়াল করবা কোশ্চেনে কি চাইছে। আচ্ছা, তাহলে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস প্রথমে কি, প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন। তো প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনের জন্য আমরা কোনটা ইউজ করি, অ্যাট্রোপিন ইউজ করি। ওকে, এখানে অন্য কোনো ড্রাগ না, এখানে অনলি অ্যাট্রোপিন ইউজ করতে হবে। কিসের জন্য আমরা প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনের জন্য আমাদের অ্যাট্রোপিন কেন লাগবে? প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনটা কি জিনিস? তোমরা জানো যে টু ইউজ দ্য ড্রাগস বিফোর অ্যানেস্থেশিয়া টু মেক দ্য পেশেন্ট কাম। ঠিক আছে, যাতে অ্যানেস্থেশিয়াটা সুদিং হয় এবং পেশেন্ট যাতে কাম থাকে, সেই জন্য আমরা কতগুলো কি ইউজ করি, বিফোর অ্যানেস্থেশিয়া কতগুলো ড্রাগস ইউজ করি। হ্যাঁ, তো এই ড্রাগসগুলো কেন ইউজ করি, প্রি অ্যানেস্থেটিক টু মেক দ্য পেশেন্ট কাম। ঠিক আছে, তাহলে এবং অপারেশনটা যাতে স্মুথলি হয় সেই জন্য আমরা এই ড্রাগসগুলো ইউজ করি। তো এখন আমাদের এই যে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশনে আমরা অনেকগুলো ড্রাগ ইউজ করি, তার মধ্যে একটা ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে অ্যাট্রোপিন। তো অ্যাট্রোপিনটা আমরা কেন ইউজ করব, এটার তিনটা পারপাস। একটা হচ্ছে প্রথমটা কি, টু রিডিউস অল কাইন্ড অফ এক্সোক্রাইন সিক্রেশন। ঠিক আছে, টু রিডিউস সিক্রেশন অফ অল কাইন্ডস অফ এক্সোক্রাইন গ্ল্যান্ডস। আচ্ছা, এক্সোক্রাইন গ্ল্যান্ডসের সিক্রেশন কমালাম। আরেকটা কি, টু রিডিউস রিস্ক অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া। অ্যাসপিরেশন নিউমোনিয়াটা কেন হবে, কারণ হচ্ছে যে আমরা যখন অ্যানেস্থেশিয়া করব তখন তো সবকিছু প্যারালাইজ হয়ে যায়, তাই না? এবং তখন কি হতে পারে, তোমার লাংসে যে একটা নেগেটিভ প্রেশার থাকে সেটাও কিন্তু থাকে না, তাই না? এবং সেই সময় তোমার যে কোনো সিক্রেশন তোমার লাংসে চলে যেতে পারে এবং সেখানে যে কি করবে, অ্যাসপিরেশন নিউমোনিয়া করতে পারে। ইট ইজ ভেরি ডেঞ্জারাস, পেশেন্ট মারাও যেতে পারে। সো এই জন্য আমাদের অ্যাট্রোপিনটা জরুরি, যেহেতু আমরা জানি অ্যাট্রোপিনটা কি করে, সমস্ত ধরনের সিক্রেশন কমায়। সিক্রেশন যদি কমে যায় তখন তার তোমার সিক্রেশন যাবে না লাংসে, তাই না? তাহলে টু রিডিউস রিস্ক অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া, পার্টিকুলারলি ব্রঙ্কিয়াল গ্ল্যান্ডসের সিক্রেশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে ব্রঙ্কিয়াল সিক্রেশন কমানোর জন্য আমরা অ্যাট্রোপিন দিই। ঠিক আছে, আরেকটা কি, টু রিডিউস রিফ্লেক্স ভ্যাগাল স্টিমুলেশন। ঠিক আছে, রিফ্লেক্স ভ্যাগাল স্টিমুলেশন, যখনই আমরা কি করব, অ্যানেস্থেশিয়া দিব তখন কি হয়, ভ্যাগাল স্টিমুলেশন হয়। এবং ভ্যাগাল স্টিমুলেশন হলে পরে কি হবে, প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হবে। ভ্যাগাল নার্ভ কি, প্যারাসিম্প্যাথেটিক, তোমরা জানো ভ্যাগাস নার্ভটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। সো ভ্যাগাল স্টিমুলেশন হলে আবার কি হবে, ব্র্যাডিকার্ডিয়া হবে, আবার সিক্রেশন বেড়ে যেতে পারে। সো এর জন্য আমরা কি করব, যাতে রিফ্লেক্স ভ্যাগাল স্টিমুলেশন না হয় এই জন্য আমরা অ্যাট্রোপিন দিব। তাহলে তিনটা কারণে দিচ্ছি, কি কি, টু রিডিউস সিক্রেশন অফ অল কাইন্ড অফ এক্সোক্রাইন গ্ল্যান্ড, যাতে সালাইভেশন না হয়, সালাইভা গিয়ে তোমার কি করবে, গলাচক করে দিবে। হ্যাঁ, ল্যাক্টিমেশন যাতে না হয়, আরেকটা কি, ব্রঙ্কিয়াল গ্ল্যান্ডসের সিক্রেশন যাতে না হয়, এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের সিক্রেশনও যেন না হয়। সবগুলাই কিন্তু তখন খুব
ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর 2 নম্বর হচ্ছে টু রিডিউস রিস্ক অফ অ্যাসপিরেশন নিউমোনিয়া, আরেকটা হচ্ছে টু রিডিউস রিফ্লেক্স ভ্যাগাল স্টিমুলেশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে 2 নম্বর অপথ্যালমোলজিক ডিসঅর্ডারস, যেটা তোমরা অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউটে আমি অলরেডি বলে দিছি যে একটা ডায়াগনস্টিক, একটা থেরাপিউটিক। ডায়াগনস্টিকটা কি? টু টেস্ট এরর অফ রিফ্র্যাকশন, সেখানে আমরা টপিকামাইড ইউজ করি। আরেকটা কি? থেরাপিউটিক ইউজ ইনফ্লামেটরি কন্ডিশনস অফ আই, হ্যাঁ, আইরাইটিস, আইরাইডোসাইক্লাইটিস, কেরাটাইটিস, এগুলোতে কিসের জন্য ইউজ করতেছি? টু প্রিভেন্ট অ্যাডহেশন অর সাইনিকিয়া। সাইনিকিয়া মিন্স হচ্ছে অ্যাডহেশন। আচ্ছা, নেক্সট অ্যাজ অ্যান্টিস্পাজমোটিক এজেন্ট, এটাও তোমরা জানো যে জিআইটি কলিক, রেনাল কলিক, অ্যাবডোমিনাল ক্র্যাম্প, হ্যাঁ, তারপরে টু রিলিভ ইউরিনারি আর্জেন্সি, হ্যাঁ, ইউরিনারি যদি ইনকন্টিনেন্স হয়, অথবা গ্যাস্ট্রিক হাইপারমোটিলিটি, গ্যাস্ট্রিক সিক্রেশন যদি বেড়ে যায় ইন কেস অফ পেপটিক আলসার ডিজিজ, এই সমস্ত ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউটস গুলো ইউজ করব। আচ্ছা, তারপরে কোথায় ইউজ করি? ট্রিটমেন্ট অফ ওপিসি পয়জনিং, যেখানে আবারও অ্যাট্রোপিন ইজ ইউজড, অনলি অ্যাট্রোপিন। কোথায়? অর্গানোফসফরাস কম্পাউন্ড পয়জনিং, টু কি? টু কাউন্টারঅ্যাক্ট দ্য অ্যাকশন অফ অর্গানোফসফরাস কম্পাউন্ড। আমরা কোনটা ইউজ করব? অ্যাট্রোপিন ইউজ করব। তোমরা জানো আনটিল দ্য সাইন্স সিম্পটমস অফ অ্যাট্রোপিনাইজেশন অকার, আমরা কোনটা ইউজ করি? অ্যাট্রোপিন ইউজ করি। আচ্ছা, তারপরে কোথায় ইউজ করব? ব্রঙ্কিয়াল অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ঠিক আছে। তারপরে অ্যাট্রোপিন আর কোথায় ইউজ করব? সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া, হ্যাঁ, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া, হার্ট রেট যদি অনেক নিচে নেমে যায়, 40 নিচে চলে যায়, তখন আমরা কি করি? অ্যাট্রোপিন দেই। অনলি অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন ক্যান রাইজ হার্ট রেট আপ টু 130 to 140 বিটস পার মিনিট, ঠিক আছে। এর জন্য ইন কেস অফ সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া অ্যাট্রোপিন ডাইরেক্ট দেওয়া হয়। আচ্ছা, আর কোথায় দিব? অ্যাজ অ্যান্টি পার্কিনসোনিয়ান ড্রাগ, অ্যাজ এ অ্যাডজুভেন্ট থেরাপি, অথবা ইন কেস অফ ড্রাগ ইনডিউসড পার্কিনসনিজম, ঠিক আছে। ক্লিনিক্যাল ইউজ, ক্লিনিক্যাল ইউজ বোঝা গেছে? জি ম্যাম। আচ্ছা, আচ্ছা, এখন আসো হোয়াট আর দি অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যাট্রোপিন। ওকে, অ্যাডভার্স ইফেক্টস অফ অ্যাট্রোপিন খুব সোজা, এটা সবাই পারে, হ্যাঁ। কারণ কি? এটা তোমরা যাকে বলতে বলবা সে বলতে পারবে, কারণ এটা তোমাদের এত ভালো মনে থাকে, এটার বলার কিছু নাই, তোমাদেরকে এটাই বেশি পড়ানো হয়। এবং সবগুলোর মধ্যে তোমরা যে অলরেডি সিএনএসও পড়ে আসছো, অ্যাট্রোপিন লাইক ড্রাগ ইফেক্টস আছে কিছু ড্রাগের, তাই না? তো সেগুলো কি? ড্রাই মাউথ, ব্লাড ভিশন, ড্রাই আই অর ড্রাই স্যান্ডি আই, হট ড্রাই স্কিন, হাইপারথার্মিয়া, কনস্টিপেশন, ইউরিনারি ডিটেনশন, হ্যাঁ, একটু আগে এগুলো তোমাদেরকে সব বলছি। আচ্ছা, তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে কি করতে পারে? এক্সাইটমেন্ট করতে পারে, হ্যাঁ, এক্সাইটমেন্ট করতে পারে, হ্যালুসিনেশন করতে পারে, অ্যাজিটেশন, রেস্টলেসনেস হতে পারে, হ্যাঁ। আচ্ছা, যদি সিভিয়ার অ্যাট্রোপিন পয়জনিং হয় তখন কি হতে পারে? কনভালশন, কমাতে চলে যেতে পারে পেশেন্ট, ঠিক আছে। তাহলে সিএনএস এ মোটামুটি দেখো অ্যাসিটাইলকোলিন আর অ্যাট্রোপিন কিন্তু একই রকমই করে, হ্যাঁ। এখানে একটু উইয়ার্ড সিএনএস, যে সিএনএস এবং দুইটা ড্রাগে একই রকম কাজ করতেছে, ওখানেও কিন্তু তাই ছিল। এক্সাইটেশন ফলোড বাই ডিপ্রেশন, ওইখানেও কিন্তু কনভালশন করে, অ্যাজিটেশন করে, রেস্টলেসনেস করে, কারণ সিএনএস এ তোমার অ্যাডভার্স ইফেক্ট গুলো মোটামুটি একই রকম, হ্যাঁ। সেটা তুমি মানে অ্যান্টি দিলেও যা হবে, অ্যাগনিস্ট দিলেও তাই হবে, ঠিক আছে। তাহলে এটা নিয়ে আর কোনো ঝামেলা নাই, আর সিভিয়ার পয়জনিং এ কনভালশনও হতে পারে। আচ্ছা, হোয়াট ইজ দ্য অ্যান্টিডোট অফ অ্যাট্রোপিন পয়জনিং? ফাইসোস্টিগমিন। এটা তোমাদের ধরবে, সমস্ত অ্যান্টিডোট গুলো তোমরা মুখস্থ করে ফেলবা। ওপিসির অ্যান্টিডোট কোনটা? অ্যাট্রোপিন। অ্যাট্রোপিনের অ্যান্টিডোট কোনটা? ফাইসোস্টিগমিন, ঠিক আছে। ফাইসোস্টিগমিন তো সাধারণত পয়জনিং হয় না, তোমাদের পয়জনিং কোনটা হয়? ওপিসি পয়জনিং হয়, তাই না। ওপিসির অ্যান্টিডোট কোনটা? অ্যাট্রোপিন। আর অ্যাট্রোপিনের অ্যান্টিডোট কোনটা? ফাইসোস্টিগমিন, ঠিক আছে, মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, এখন আসো what are the contraindications of atropine? অ্যাট্রোপিনের দুইটাই কন্ট্রাইন্ডিকেশন, একটা কি? যদি কারো গ্লুকোমা থাকে তাহলে, আর হচ্ছে বিনাইন হাইপারট্রফি অফ প্রোস্টেট। কারণ কি? অ্যাট্রোপিন কি করে? আমরা জানি অ্যাট্রোপিন কজেস ইউরিনারি রিটেনশন। যাদের প্রোস্টেটিক এনলার্জমেন্ট থাকে তাদের কি হয়? প্রোস্টেটিক পার্ট অফ ইউরেথ্রাটা কি হয়ে যায়? স্ট্রিকচার হয়ে যায়, হ্যাঁ, এটা কন্ট্রাকশন হয়ে যায়, ছোট্ট হয়ে যায়। তো যার কারণে তাদের এমনিতেই তোমাদের ইউরিনারি রিটেনশন হয়, ঠিক আছে। তো আমি যদি এখন ওর মধ্যে অ্যাট্রোপিন দিই তাহলে ও বেচারার তো একদম সব বন্ধ হয়ে যাবে, তাই না। তাহলে এই দুইটা ক্ষেত্রে এটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেটেড। তাহলে কি কি কন্ট্রাইন্ডিকেশন? একটা হচ্ছে গ্লুকোমা, আর একটা হচ্ছে বিনাইন হাইপারট্রফি অফ প্রোস্টেট। বিনাইন হাইপারট্রফি অফ প্রোস্টেট, ঠিক আছে। তাহলে
তোমাদের অ্যান্টিকোলিনার্জিক ড্রাগসের ইন্ডিকেশন তো বলে দিলাম। এখন আসো যে ক্লিনিক্যাল ইউজেস অফ অনলি অ্যাট্রোপিন, যদিও আমি বলছি তারপরে আমি আরেকবার তোমাদেরকে মনে করাই দিই। ক্লিনিক্যাল ইউজেস অফ অনলি অ্যাট্রোপিন যদি বলে তাহলে তিনটা বলতে হবে। কি কি? একটা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, শুধু খালি অ্যাট্রোপিন, অনলি অ্যাট্রোপিন লিখে দিবে তোমাদের রিটার্নের কোশ্চেনে লেখা থাকে রাইট ডাউন দি ক্লিনিক্যাল ইউজেস অফ অনলি অ্যাট্রোপিন। ঠিক আছে, অনলি অ্যাট্রোপিন বললে তিনটা ক্লিনিক্যাল ইউজ বলতে হবে। একটা কি? প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, 2 নাম্বার হচ্ছে তোমাদের ওপিসি পয়জনিং। ওপিসি পয়জনিং এ অ্যাট্রোপিনই দিতে হবে, অন্যগুলো দিলে চলবে না। ঠিক আছে, তাহলে ওপিসি পয়জনিং। আচ্ছা, কেন আমরা অ্যাট্রোপিন দিচ্ছি? কারণ ওপিসির তোমার ইয়ে কি, ওপিসিটা হচ্ছে তোমার ইরিভার্সিবল, তাই না? আর অ্যাট্রোপিনের ডিউরেশন হচ্ছে 7 থেকে 10 দিন। সো তুমি অ্যাট্রোপিন দিবা, অ্যাট্রোপিন দিলে যতক্ষণ লাগে তার এটা অ্যান্টিডোট হিসেবে এটা ওয়াশ আউট হবে। ঠিক আছে, তাহলে একটা হচ্ছে প্রি অ্যানেস্থেটিক মেডিকেশন, আরেকটা হচ্ছে ওপিসি পয়জনিং, আরেকটা হচ্ছে সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া। সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়া এটা মনে রাখবা, সিভিয়ার ব্র্যাডিকার্ডিয়াতে অনলি অ্যাট্রোপিনই দিতে হবে। অ্যাট্রোপিন ক্যান রেজ হার্ট রেট আপ টু 130 to 140 beats per minute। ঠিক আছে, তাহলে আজকের মানে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস শেষ। তোমাদের কোশ্চেন গুলো বলে দিলাম, কি কি কোশ্চেন এখান থেকে দেয়। খুবই ইম্পর্টেন্ট যে এখানে যে ক্যাটাগরাইজ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস অথবা ক্যাটাগরাইজ অ্যাট্রোপিন সাবস্টিটিউট অ্যাকর্ডিং টু देयर ক্লিনিক্যাল ইউজেস, রাইট ডাউন দি ফার্মাকোলজিক্যাল ইফেক্টস অফ অ্যাট্রোপিন, অকুলার ইফেক্টস অফ অ্যাট্রোপিন, তারপরে ক্লিনিক্যাল ইউজেস, অ্যাডভার্স ইফেক্ট এন্ড কন্ট্রাইন্ডিকেশনস অফ অ্যাট্রোপিন। অথবা দিতে পারে অ্যাট্রোপিন না অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, অথবা অ্যাট্রোপিন যদি বলে তাহলে শুধু খালি ক্লিনিক্যাল ইউজেস অফ অনলি অ্যাট্রোপিন দিতে হবে, অন্যগুলো লিখবে না। ঠিক আছে, অন্যগুলো লিখবে না। ক্লিনিক্যাল ইউজেস অফ অনলি অ্যাট্রোপিন বললে শুধু তিনটা, আর ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস বললে অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট প্লাস অ্যাট্রোপিনের যেগুলো আছে সবগুলো লিখবা। ঠিক আছে, আর যদি বলে ক্লিনিক্যাল ইউজেস অফ অ্যাট্রোপিন লাইক সাবস্টিটিউট তখন শুধু খালি অ্যাট্রোপিন সাবস্টিটিউটে যে কয়টা তোমাদেরকে বসে আগে সেগুলা লিখবা, অ্যাট্রোপিনের যে ক্লিনিক্যাল ইউজগুলো আছে সেগুলো লিখবা না। ঠিক আছে, তাহলে দিস আর অল অ্যাবাউট অ্যান্টিকোলিনার্জিক ড্রাগস। তাহলে তোমরা কি সব বুঝতে পারছো এ পর্যন্ত যা পড়াইলাম? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমি হচ্ছে আগামী শনিবার অথবা রোববার ইনশাল্লাহ, সেটা তোমাদেরকে আমি জানাই দেবো। হ্যাঁ, আগামী ক্লাস হবে অ্যাড্রিনার্জিক ড্রাগস এর উপরে, অ্যান্টিকোলিনার্জিক শেষ আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম। ওয়েলকাম ওয়েলকাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম।